যেইখানে একটা ইলেকশন হচ্ছে আমরা আর মামুরা, এবং নিজেরা নিজেরা একজন আরেকজনের পিঠ চুলকে দিচ্ছে, এই যে রাজাকারদের উৎপাত, এই যে মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া, এই যে স্টুডেন্টদের যে চরম ভাবে বেয়াদপি, এই যে বৈষম্য বিরোধী বলেন, তারপর সংবিধানকে পরিবর্তন করে দেওয়া, এই যে জুলাই সনদ নামের একটা মানে সিম্পলি এক ধরনের মাস্তানি, এটাকে মাস্তানি সনদও বলা যেতে পারে। এই অবৈধ এই দখলদার বাহিনী এরা এরা এই দেশে চেপে বসেছে। তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে সিম্পলি, আমি আমি যেভাবে উপর থেকে জিনিসটাকে দেখি, আপনারা যেমন ছাত্র দেখেন, আমি এদেরকে দেখি রেড গার্ড দেখি। আপনি জানি না আপনি রেড গার্ডের কথা মনে আছে কিনা। মাও সেতুং এর সময় আপনার এই মাও সেতুং যখন এই চায়নাতে লং মার্চ করে আপনার শহরে চলে এসেছিল, তার তার প্রায় 10-15 বছর মাথাতেই তার একটা ছাত্র সংগঠন বানায়, এটা নাম হচ্ছে রেড গার্ড। এই ছাত্রগুলোকে সে লেলিয়ে দিয়েছে এবং সে বলেছে যে পুরনো ধ্যান ধারণা তার সবকিছু ভেঙে ফেলতে হবে, পুরনো চিন্তা, পুরনো ভাবনা, পুরনো অভ্যাস, ব্লা 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 ব্লা, এরকম করে সে 4টা মূল জায়গা থেকে সরে আসতে হবে। সেইখানকার ছাত্রগুলোকে যা দেখা গেছে, আমি এগুলোর কপি দেখতে পাচ্ছি। এখন কি দেখতে পাচ্ছি? টিচারদেরকে অপমান করা, কাউকে রাজনীতি করতে না দেওয়া, কে কোন গান গাইবে, কে কোন বাদ্যযন্ত্র বাজাবে সেটা ডিকটেশন দেওয়া। ঐতিহাসিক যে রেড গার্ডের যে সন্ত্রাসী ছাত্র সংগঠন চায়নাতে যা করেছে, আমি বরঞ্চ ওদেরকে এইভাবে করতে দেখি। আপনি একটা কথা চিন্তা করে দেখেন যে ডাকসুতে ইলেকশন হয়েছে, সেখানে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি নাই, তাদের কোনো অংশগ্রহণ নাই। এইটাকে আপনি ইলেকশন বলতে পারেন আসলে, বা ইলেকশন হয়? এতদিন তো তারা এটা বলে এসেছে যে আওয়ামী লীগ একা একা ইলেকশন করছে, আওয়ামী লীগ আপনার নৈরাজ্য তৈরি করেছে, একনায়ক শাসন তৈরি করেছে। ওই যারা এই কথাগুলো বলেছে, এতদিন ধরে অভিযোগ দিয়েছে, তারা ঠিক একই কাজই করছে। মানে সেই প্যাটার্নটা যদি আপনি লক্ষ্য করেন, যদি তাদের কথাই আমি ধরি, তাহলে তো পুরো ব্যাপারটাই হয়ে গেছে এমন যে এই জিনিসটাই তারা চেয়েছিল। ফলে আমি আসলে এই ডাকসুর ইলেকশন, এই গভীর তত্ত্ব, সেটা নিয়ে আমার একেবারে কোনো আগ্রহ নাই। বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতার কথা আমি আপনাকে কোট করি। কলকাতাতে আমরা এরকম গল্প করছিলাম, তো একটা পর্যায়ে তিনি আমাকে বললেন যে উনার অ্যাসেসমেন্টটা যেটা ছিল, উনি যে গুরুত্বপূর্ণ পদটাতে ছিল, সেই গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের একটা একটা বড় জায়গাটাকে তিনি আসলে টেক কেয়ার করতেন, তিনি সামলাতেন। তিনি তখন বলেছেন যে অন্যান্য দলের ব্যাপারটা উনি একভাবে দেখেন, জামাতের ব্যাপারটাকে উনি একভাবে পর্যালোচনা করেন। জামাতের একটা টার্গেট ছিল 2040 সালে তারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা এক ধরনের মরণ কামড় দেবে। এটা জামাত অনেকটা ওনাকে বলতেন বা আনে বানে কথা বলার চেষ্টাও করতেন, এবং জামাত মোটামুটি তার নিজেকে গুছিয়েছে 2040-কে কেন্দ্র করে আসলে। তো এই কথাটা যখন আমি শুনেছিলাম তার কাছে, আমি আরো একটু ডিটেলস জানতে চেয়েছি যে ওয়াই টু, মানে 2040 এটা কেন একেবারে পার্টিকুলারলি। জামাতের কাছে এই টিকে থাকাটা এবং এই টিকে থেকে তাদের সমর্থন, তাদের ভোট, সাংগঠনিকভাবে নিজেদেরকে শক্তি করার দিকে জামাত সবসময় মনোযোগী ছিল, এবং তারা মনে করেছে যে 1971 সালের যে পুরো মানে কলঙ্কটা তাদের গায়ে লেগে আছে, এই জায়গাটা থেকে তারা নিজেদেরকে অনেকটুকু সামলে নিয়ে এসেছে 54 বছরে। আর একটু পথ বাকি, এটা হচ্ছে সেই নেতা আমাকে এই কথাটা বলেছে, এবং তারা ওরকমই অনেকটা গ্রামাটিক্যালি আগাচ্ছিল। 2024-এর 5ই অগস্টটা তাদের কাছে আনএক্সপেক্টেড, এবং তারাও আসলে কল্পনা করেনি যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। যদিও এই পুরো প্ল্যান, প্রোগ্রাম এবং যা কিছু আপনি দেখেছেন তার সাথে তারা অতপ্রতভাবে জড়িত, কিন্তু এইটার রেজাল্টটা ঠিক এইভাবে আসবে বা এইভাবে এটা সামনে ধরা দিবে সেটা তাদের কাছেও অনুমেয় ছিল না। এই প্রেক্ষাপটটা আপনার প্রথমে আপনাকে আমি একটু জানিয়ে রাখলাম। একেবারে আমি নামটা বলতে পারলে খুব ভালো হতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে থাকে না একটা কথার ভ্যালিডেশনটা আরো বৃদ্ধি পেত আর কি। বাট নামটা আমি বলতে পারছি না বলে দুঃখিত। ফলে এই যে এখন আপনি যা দেখতে পাচ্ছেন যে এই যে ক্ষমতায় তাদের আসার সম্ভাবনা বা এটা আসছে, আমার পার্সোনাল মতামত আপনার সাবির ভাইয়ের সাথে আমি মোটামুটি আমি একমত পোষণ করি আসলে উনার অ্যাসেসমেন্টটার সাথে। এইটা কেন আমি করি, কারণ হচ্ছে যে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটটাকে যদি বিবেচনা করি, তাহলে সাবির ভাইয়ের কথাগুলা খুবই বাস্তবসম্মত বলে আমার কাছে মনে হয়। তবে আমি আগে আপনাকে বলেছি যে এই ধরনের আলোচনা করা মানে হচ্ছে যে একটা অবৈধ দখলদার বাহিনীকে
পরোক্ষভাবে হলো ভ্যালিডেশন দেওয়া, বাট যুক্তির ক্ষেত্রে পার্টিকুলার টপিকে আসলে কথাগুলো প্রয়োজন বলে মনে করছি। জামাতের দেখেন 1991 সালে যখন ইলেকশন হয় তখন আমার মনে আছে যে আমরা জানতাম যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এটা মোটামুটি আমরা নিশ্চিত ছিলাম। এবং আপনি মনে করে দেখবেন এরশাদ পতনের আন্দোলনের ওই সময়টার পরে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, এই ব্যাপারগুলোর এক ধরনের আমরা আবেশ দেখতে পেয়েছি সেই সময়টার এক ধরনের মানে সোজা কথা হচ্ছে যে সারা বাংলাদেশে কিন্তু টক অফ দ্য টাউন এটাই ছিল যে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে। বলা হয় যে ইলেকশনের আগের কিছু কথাবার্তা বা ওই ধরনের কিছু ক্যাম্পেইনে এটা হয়তো বা মোড় ঘুরে গেছে। আপনি খেয়াল করে দেখবেন যে তারেক রহমান আসার আগ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির এক ধরনের অবস্থা ছিল, সেখানে জামাতের এক ধরনের আধিপত্য আপনি লক্ষ্য করে দেখবেন সেটা ছিল। তারেক রহমান আসার পরে যে বিএনপির পক্ষ থেকে যে শোডাউনটা হয়েছে, যেই মানুষজনকে তারা সেখানে আনতে পেরেছে, এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে মধ্যবিত্ত যেই শিক্ষিত অংশটা যারা আছে তারা যেই জিনিসটা আমি লক্ষ্য করেছি সেটা যে এই যে রাজাকারদের উৎপাত, এই যে মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া, এই যে আমি রেড গার্ডের কথা একটু আগে বলেছি, অর্থাৎ এই যে স্টুডেন্টদের যে চরম ভাবে বেয়াদপি, এই যে বৈষম্য বিরোধী বলেন, তারপর সংবিধানকে পরিবর্তন করে দেওয়া, এই যে জুলাই সনদ নামের একটা মানে সিম্পলি এক ধরনের মাস্তানি, এটাকে মাস্তানি সনদও বলা যেতে পারে। মানে এই পুরো টোটাল জিনিসটার জন্য ওদের একটা রেস্টের জায়গা ছিল, একটা শ্বাস নেওয়ার একটা জায়গা তারা হয়তোবা চিন্তা করছিল। সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে বিএনপি আসার পরে মানুষ চিন্তা করছে না মন্দের ভালো হলো, হয়তোবা মুক্তিযুদ্ধটা একেবারেই শেষ হয়ে যাবে না, কিছুটা টিকে থাকবে, এই ধরনের একটা কথাবার্তা। ধরেন আমার এখনকার অ্যাসেসমেন্টার কন্টেন্ট মানে অ্যাসেসমেন্টের আমার উপাদানগুলো কি, সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভিতে মানুষকে যা বলতে দেখি, কমেন্টে যা বলতে দেখি, সেগুলোর উপরে বেস করেই এক ধরনের রেজাল্ট বা এক ধরনের চিন্তা বা টানার চেষ্টা করি, রেস টানার চেষ্টা করি। আমি সেই জায়গা থেকে আমি আপনাকে এটা বলতে পারি যে ডেফিনেটলি এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠে না থাকে তাহলে সাংগঠনিকভাবে বিএনপি বা বিএনপির যে সমর্থক আছে সেটা বেশি, এটা নিয়ে আমার মনে হয় না কোনো রকমের সন্দেহ থাকা উচিত। সেটা বাংলাদেশ আওয়ামী লীগের পরে, আর যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ নাই, ফলে স্বাভাবিকভাবে বিএনপির সম্ভাবনাটা আমি দেখি। যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাটা ঠিক যেভাবে হচ্ছে ইন সাম কনটেক্সট, আপনি যেটা আলোচনা শুরুতে বললেন যে ছাত্র সংসদ ইলেকশন গুলোতে তারা যেই মেকানিজমটা করেছে, আমার কাছে মনে হয় যে তার কিছুটা হলেও আমরা এই চেষ্টাটার একটা 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 প্রচেষ্টা আমরা ইলেকশনের সময় দেখতে পারি। হ্যাঁ, সেটা একটা ভালো ধরনের সম্ভাবনা আছে। জামাত ক্যাডার ভিত্তিক রাজনীতি করে আপনি জানেন, এবং সেটার একটা বড় ধরনের সম্ভাবনা আমি দেখতে পাই। একটা জিনিস আমার মনে হয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে জামাতের কিন্তু আসলে হারানোর কিছু নাই। এই 50 বছরের রাজনীতির পরে তারা যে রেটরিকটা ছিল তাদের রাজাকার, আলবদর, খেয়াল করে দেখেন আজকে ওপেনলি বাংলাদেশে বলা হচ্ছে আমি রাজাকার, ওপেনলি বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে। আমি তো এখন অহরহ দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধারা নাকি বিহারীদেরকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধারা নাকি, মানে সোজা কথা হচ্ছে যে এই যে আপনার মুক্তিযুদ্ধের যেই পুরো হোল স্পিরিটটা, সেইটাকে ঠিক যেভাবে জামাত আক্রমণ করেছে এবং সেটার জন্য কোনো প্রতিরোধ নাই, এই জায়গাটাই আমি জামাতের তরফ থেকে জামাতের এটি আমার কাছে বিজয় মনে হয়। কারণ ওরা কিন্তু এই ইলেকশনটার থেকেও সবচেয়ে বড় মনে করেছে যে বাংলাদেশে ওদেরকে যে রাজাকারের মিথ, সেইটা ভেঙে তারা একটা জায়গাতে দাঁড়ানো, তারা এটা মনে করছে। কিন্তু আপনাকে আমি এইটাও বলে রাখা ভালো যে আমার এই ক্ষুদ্র জীবনে আমি বাঙালিকে যতটুকু চিনেছি, বাংলাদেশিদেরকে যতটুকু চিনেছি, জামাত আমৃত্যু চেষ্টা করলেও আসলে এই রাজাকারের এই বন্ধনী থেকে তারা মুক্ত হতে পারবে এটা আমি মনে করি না। পুরো সিচুয়েশনটাই এমন দমবন্ধকর একটা সিচুয়েশন, অ্যাপারেন্টলি আপনার কাছে এমন মনে হলেও আমার কাছে মনে হয় এন্ড অফ দ্য ডেতে জামাতকে মানুষ আসলে ঘৃণাই করে। এবং যদি আজকে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের কথা বাদ দেন, জাতীয় পার্টি যদি ধরেন একটা শক্তিশালী জায়গাতে দাঁড়া থাকতে পারতো, আমরা যেরকম ভাবে এক্সপেক্ট করি জাতীয় পার্টিকে, তাহলেও আমার মনে হয় যে সেকেন্ড লার্জেস্ট ভোটটা তারাই পেত। কিন্তু আনফর্চুনেটলি জাতীয় পার্টি ইলেকশনে আসতে পারবে কিনা
বা তাদের যে পুরো হোল রাজনৈতিক কাঠামো সেটা দুর্বল হওয়ার কারণে জামাতকেই শেষ পর্যন্ত হয়তো বা মনে করতে পারছি যে তারা অনেকগুলো সিট পেতে পারে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। আদারওয়াইজ আপনি আজকে যদি ধরেন, আপনি এইভাবে কল্পনা করেন যে আজকে আওয়ামী লীগ ইলেকশনে আসতে পারছে, আপনার কি মনে হয় যে জামাত 10টার বেশি আসন পেত বা জামাতের পক্ষে এটা সম্ভব হতো? জাস্ট আপনি চিন্তা করেন, দেশে আর কোনো ঝামেলা নাই, নর্মাল ইলেকশন হচ্ছে, জামাত ইলেকশনে এসেছে এরকম একটা সিচুয়েশনে। ফলে আমার কাছে মনে হয় যে বিএনপির সম্ভাবনাটাই আমি বেশি দেখতে পাই। জামাতের জন্য ইলেকশনটা জেতা না, জামাত তার যে পুরনো লজ্জাজনক ইতিহাস সেটা থেকে দাঁড়ানোটাই জামাত সবচেয়ে বড় জয় মনে করে, মানে বলে মনে করে। এটা আমার মনে হচ্ছে ওদের কথাবার্তায় বা চিন্তা চেতনায়। আমি কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ মূলত আল্লাহ এবং ইল্লাহ এই দুটোকেই আমরা কথায় কথায় বলি, এই দুটোকেই আসলে চায়। বাঙালি, আমি জানি না বৃহত্তর অর্থে বাঙালি বলা উচিত কিনা, আমি বাংলাদেশি বলি, আর একটু ছোট করে আনি ভূখণ্ডটাকে বা রাষ্ট্র সীমানাতে নিয়ে আসি। আমি আমার জীবদ্দশাতে বাংলাদেশিতে, বিশেষ করে বাংলাদেশি মুসলমানের যে ক্যারেক্টার যেটা আমি দেখেছি, তারা মনে করে যে সে যদি কারো ক্ষতি করে এবং যদি গভীরভাবে সে আল্লাহর কাছে এটার জন্য ক্ষমা চায়, তাহলে সে ক্ষমা পেতে পারে। ফলে সে একই দিকে চাকঘুম নাচ দেখতে তার খুব ভাল লাগে, তার পানীয় খুব ভাল লাগে, আপনার অ্যালকোহল তার খুব ভাল লাগে, এবং একই সাথে সে জুমার নামাজ পড়তে খুব পছন্দ করে। সে প্রতি জুমাতে বাংলাদেশের মানুষ জুম্মা মোবারক বলতে সে খুবই পছন্দ করে। জুম্মা মোবারক বলতে এসে যে তরুণটি বলছে, তার আবার একজন নারীর দিকে খুবই তাকাতেও তার খুব পছন্দ, তার খুব ভাল লাগে, সে ভালোবাসে। সো এই যে দুই ধরনের কন্ট্রাডিক্টরি ভালোবাসা, এই ভালোবাসা তাকে আজীবনই যে কোনো, বিশেষ করে জামাতের মতো একটা উগ্র ইসলামিক দলের ব্যাপারে তার সবসময় মাথায় থাকবে যে জামাতকে যদি ক্ষমতায় আনা হয় তাহলে তাকে খুবই বড় ধরনের একটা সমস্যায় পড়তে হবে, তার জীবনে আর এই দুটো জিনিস একসাথে সম্ভবত আসা হবে না। আমি গতকালকে একটা পারিবারিক এক আড্ডার ভেতরে আমরা খাওয়া দাওয়ার পরে যখন সবাই বসে গল্প করছি, তখন সেখানে খুবই আধুনিক একজন তরুণী, তিনি বলছেন, মুক্তিযুদ্ধের কথা তিনি বলছেন না, তিনি বলছেন জামাতকে ভোট দিব না, জামাতকে ভোট দিলে বোরকা পড়তে হবে, উনি বোরকা পড়ার ভয় জামাতকে ভোট দিবে না। তো এই যে আমি কেন হাসলাম, এই কারণে হাসলাম যে আমরা আমাদের যে চিন্তা ভাবনার যে আমাদের যেই স্কেলগুলো, সেই স্কেলগুলো খুবই ভেরি ইন্টারেস্টিং আসলে। হ্যাঁ, তো তিনি ভয় পাচ্ছেন। এই জিনিসটাকে যদি আমি একটু বৃহত্তর ভাবে অনুবাদ করতে চাই, তাহলে জামাতের ব্যাপারে বা ধর্মভিত্তিক দলগুলোর ব্যাপারে এক ধরনের ভীতি বাংলাদেশের মানুষের আছে। এটা শুধু যে বাংলাদেশের প্রেক্ষাপটে না, এটা বৈশ্বিক প্রেক্ষাপটে, তারা তো দেখে এসছে। সো দেখেন, আমরা যত দিন ধরে যতবার এই কালচারাল বিপ্লব থেকে সরে এসেছি, আমাদের কালচারাল টোনগুলো আমাদের ফেইড হয়ে গেছে, ততবারই আসলে এই ধর্মভিত্তিক দলগুলো আমাদের দেশে জেকে বসেছে। আপনি জামাতের আলোচনা করছেন, আমি তো বাংলাদেশে হেফাজতের উত্থান দেখে খুবই অবাক হয়েছিলাম 2013 সালে। আমার তো মনে আছে, সাবির ভাই আপনার মনে আছে কিনা জানি না, আমরা একটা সেম টক শোতে ছিলাম মনে হয় সাইদির ফাঁসির পর এটিএন বাংলাতে। হ্যাঁ মনে আছে, এটিএন বাংলাতে আমার মনে আছে, এটা 27শে ফেব্রুয়ারি ছিল। আমরা রাতে একটা টক শোতে গেছিলাম, সাবির ভাইয়ের আমি ছিলাম, এখানে আরেক ভদ্রলোক ছিলেন। আমি কিন্তু সেই দিনের তাণ্ডবের কথা ভুলতে পারি না আসলে, হেফাজত, তারপরে জামাত ইসলামী। সো এন্ড অফ দ্য ডেতে আমার কাছে যেই জায়গাটা মনে হয় সেটা হচ্ছে যে এখানে জামাতের কি জনপ্রিয়তা বাড়ছে বা জামাত কি মানুষের সামনে চলে এসেছে, এই আলোচনাগুলো যখন আপনি একটা টেবিলে আনেন, একটা আলোচনাকে আমি স্থান দিতে পারি, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় সেই যে অপরাধগুলো করেছে, এইটার তার একটা শিল্ড দরকার ছিল। এই 24-এর এই পুরো ঘটনাটার, এই জঙ্গি হামলার পরে তার শিল্ডটা হয়েছে এমন যে আমরা তো আসলে কোনোদিনই মুক্তিযুদ্ধের বিরোধিতা করিনি, মুক্তির বিরোধিতা করিনি, আমরা ভারতের জিঞ্জিরে আটকাতে চাইনি। পিন্ডির জিঞ্জির থেকে কি ভারতের সামথিং একটা বলে মনে হয়, ওদের তো নানান ধরনের শব্দ হচ্ছে। তো এই জিনিসটা তারা বলার সুযোগ পেয়েছে, যেটা সাবির ভাই বলেছে যে যেই
ক্ষমা, যে অপরাধ তারা কনফেস করার জায়গা ছিল, সেটা থেকে তারা এই ঘরটাতে তারা একেবারেই দূরে সরে গিয়ে এখন তাদের ওই পজিশনটাকেই তারা আওয়ামী লীগকে আনতে চায়। অর্থাৎ তারা যে পজিশনটা ছিল সেই পজিশনে তারা বারবার আওয়ামী লীগকে আনতে চায় এবং আওয়ামী লীগকে ওইভাবে করে। ফলে আমার কাছে মনে হয় যে জামাতের জনপ্রিয়তা বাড়েনি। বাংলাদেশে কালচারাল বিপ্লব, বাংলাদেশে বই পড়া, চিন্তা, এই শিল্প বিপ্লব বলছি, সাংস্কৃতিক বিপ্লব, এইটা যখনই স্তীমিত হয়েছে, আপনি তখনই ইসলামিক দলগুলোকে, বা ইসলামিক দল আমি বলবো না, এরা তো আসলে ইসলামিক দল না, ইসলামিক দল বলে ইসলামের অপমান করা হয়, এই মৌলবাদী দলগুলো মূলত সুযোগ পেয়েছে। আপনি তাই এগুলাকে সিঙ্গেল আউট করে ভাবছেন যে এদের মনে জনপ্রিয়তা বেড়েছে। আপনি 90-এর দশকে কল্পনা করতে পারতেন যে জামাতে এই পজিশনে থাকবে? এটা আপনি, ওই মানুষগুলো কোথায় গেছে? তাদেরই তো সন্তানরা এখন জেনজি হয়েছে নাকি? ওই সময় যারা তরুণ ছিল তাদেরই তো আমাদেরই সন্তান, আসলে আমরা ওই সময় আমাদেরই তো সন্তান এখন জেনজি হয়েছে। তো আমাদের ব্যর্থতার দায়ভার পুরোটাই ব্যর্থতা আমাদের, আমাদের উন্নাসিকতা, আমাদের উদাসীনতা, আমাদের ল্যাক অফ সেন্স, কালচার, এই প্রত্যেকটা জিনিসকে ধারণ করতে না পারার কারণেই আজকে আপনাকে আলোচনা করতে হচ্ছে জামাতের ব্যাপারে। অথচ একটা সভ্য দেশে জামাতের মতো দল, আপনি ইংল্যান্ডে লুনাটিক একটা পার্টি আছে, মনে হয় লুনি পার্টি আছে, এদেরকে দেখে মানুষ হাসে, এদেরকে নিয়ে কখনো কেউ ইলেকশনে জেতার কথা ভাবে না। জামাতের পজিশন ছিল লুনি পার্টির মতো। সো ইট ইজ ভেরি আনফরচুনেট যে আজকে আমরা সিপিবি কে আমরা শক্তিশালী করতে পারিনি, আমরা বাম মোর্চাকে শক্তিশালী করতে পারিনি তাদের অর্বাচীন রাজনীতির কারণে, আমরা জাতীয় পার্টিকে শক্তিশালী করতে পারিনি। সেগুলোর দায় তো আমাদের আছে নানান ভাবে। বিএনপি ঠিকভাবে রাজনীতি করেনি। ফলে আমার কাছে মনে হয় এই জায়গাটাও একটু দেখার বিষয় আছে, দর্শকদের জন্য ভাবার বিষয় আছে।